সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? সবাই একটু দ্রুত ক্লাসটাতে চলে আসো। সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে অবশ্যই একটু দ্রুত মেনশন করে দাও। আজকে আমরা ভূগোলের এমসিকিউ কিছু সলিউশন করব, ঠিক আছে? এমসিকিউ কিছু সলভ ক্লাস করব। তোমাদের যাদের ফ্রেন্ডদের ভূগোল আছে অবশ্যই তাদেরকে দ্রুত মেনশন করে দাও। এবং আরেকটা কথা বলি, আজকের ক্লাসটা কিন্তু শুধু এইচএসসির জন্যই না, অর্থাৎ ভূগোল ক্লাসের জন্যই না, তুমি যখন আবার অ্যাডমিশন পরীক্ষা দিবা তখনও কিন্তু তোমার আবার এগুলা পড়তে হবে, ঠিক আছে? তো অবশ্যই সবাই ক্লাসটা দ্রুত চলে আসো এবং মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো, ঠিক আছে? অনেকে চলে আসছে দেখলাম। ওকে, উবাইদুল্লাহ, মিনারুল, ফাহমিদা, ফারিয়া সবাই আসছো, সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি। তোমাদের সবার ফ্রেন্ডদের একটু দ্রুত ক্লাসটাতে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কিছু এমসিকিউ সলভ করবো। আমরা তো এতদিন পড়েছি, তাই না? আমরা এতদিন ক্লাস নিয়েছি, পড়েছি। তো আজকে আমরা এমসিকিউ কিছু সলভ করবো, দেখি তোমাদের মনে আছে কিনা এতদিন যে তোমরা পড়লো। ওকে, যারা আসছো সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো বেশি কথা না বলে আমরা দ্রুত ক্লাসটা আজকে শুরু করে দিব। ওকে, তো প্রথমেই যদি আমি ক্লাসে শুরু করতে যাই। ওকে ওকে, তোমরা সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, প্রথম প্রশ্ন, ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ভূপৃষ্ঠের কঠিন আবরণ, ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? শিলা, ভূত্বক, মৃত্তিকা, প্রস্তর। ঠিক আছে, দ্রুত সবাই উত্তর দিয়ে দাও। এবং আরেকটা কথা বলি, আজকের এই যে ক্লাসের যে স্লাইডটা, এই স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবা অবশ্যই। তোমরা এখানে যারা যারা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিবা, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডদের দ্রুত মেনশন করে দাও। যারা যারা মেনশন করবা তারা ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। তোমরা পেজে একটু নক দিবা, কার কার স্লাইডটা লাগবে পেজে একটু নক দিবা, স্লাইডটা সবাই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্নের উত্তর দাও দ্রুত একটু। তোমরা যখন উত্তর দিবা তোমরা বলবা যে 1 এর এত, 2 এর এত, হ্যাঁ, এ বি সি ডি দিয়ে বলতে পারো, ক খ লিখো, অ্যানসার করতে পারো। ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? আমি দেখি কে আগে দ্রুত উত্তর করতে পারে। ওকে, সাথী আক্তার জান্নাত ও বলছে 1 এর ক, মিনারুল ইসলাম 1 এর খ, অন্তরা জাহান বলছে 1 এর খ, রিভামণি বলছে শিলা। আচ্ছা আচ্ছা, এটা কি ক্লাস হইতেছে? এটা ভূগোল ক্লাস হচ্ছে। মেজবাউল হক বলছে ভূত্বক। স্যার পিডিএফ পাই নাই। পিডিএফ অবশ্যই পেয়ে যাবা, পিডিএফ অবশ্যই আপলোড করে দিবে এবং এই স্লাইডটার পিডিএফ তোমরা পেয়ে যাবা। তোমরা তোমাদের ফ্রেন্ডদের দ্রুত একটু মেনশন করে দাও। ওকে, ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? ভূপৃষ্ঠের কঠিন আবরণ আমাদের ভূত্বক নামে পরিচিত, ঠিক আছে? এবং তোমাদের সুবিধার্থে আমি একসাথে এগুলো আনসার দেই নাই, আমি কিন্তু আলাদা আলাদা স্লাইডে আনসার দিয়েছি, ঠিক আছে? অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কিন্তু ক্লাসে মেনশন করে দিবা, তাহলে তোমরা এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে। ওকে, পরবর্তী স্লাইডে কিন্তু এই যে আনসারটা দেওয়া আছে, আনসারটা ভূত্বক। এটা কিন্তু শুধু তোমাদের সুবিধার্থে করা হয়েছে, ঠিক আছে? যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো পরবর্তীতে। ওকে, 2 নম্বর প্রশ্ন বলো যে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? আগ্নেয় শিলায় গঠিত, চ্যুতি স্তূপ শ্রেণী, জীবাশ্ম পাওয়া যায় না, ভাঁজ বিশিষ্ট। হিমালয় পর্বত অর্থাৎ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় যে পর্বত আছে, অথবা পৃথিবীর তুমি সর্ববৃহৎ পর্বত বলতে পারো, যে এশিয়ার অথবা পৃথিবীর যে সর্ববৃহৎ পর্বত হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? আগ্নেয় শিলায় গঠিত, চ্যুতি স্তূপ শ্রেণী, জীবাশ্ম পাওয়া যায় না, ভাঁজ বিশিষ্ট। কোনটা হবে? একটু দ্রুত করো। ওকে, অনেকে আসছে। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ অবশ্যই পেয়ে যাবা। না, এটা অবশ্যই ফার্স্ট ক্লাস না, আমরা কিন্তু আর আগে ক্লাস করেছি, তাই না? আর আগে আমরা ভূগোলের কিন্তু ক্লাস করেছি। ওকে, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? একটু দ্রুত উত্তর করো, দেখি কে আগে উত্তর করতে পারে। অন্তর সরকার বলছে 1 এর গ, ফাহমিদা ফারিয়া বলছে 2 এর ডি, বাজ বিশিষ্ট। আব্দুল আলিম রাজ বলছে ঘ। তারপরে একটু দ্রুত কমেন্ট করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদের কিন্তু একটু মেনশন করে দিতে হবে। দেখো ভাই, তোমাদের এত ক্লাস নিচ্ছি, এত ফ্রি ক্লাস হচ্ছে, তোমাদের প্রতিদিন 2টা 3টা করে ফ্রি ক্লাস থাকে, 4টাও থাকে অনেক দিন। তো তোমরা কেন তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো না? তোমরা দ্রুত ফ্রেন্ডদের মেনশন করে ফেলো এবং বলো যে এই তাড়াতাড়ি ক্লাসে চলে, আমরা সবাই একসাথে ক্লাস করব, ঠিক আছে? বসে না থেকে একসাথে ক্লাস করবা এবং তোমরা এই যে তোমাদের যে এমসিকিউ গুলা যে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করে দিব। পরবর্তীতে কিন্তু আমরা সিকিউ সলভ করব, ঠিক আছে? তো সবাই দ্রুত চলে আসো। তোমাদের এমসিকিউতে যে ভূগোলের যে 25 মার্ক
ভাই এই 25 মার্ক নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, এই 25 মার্কের দায়িত্ব আমার, ঠিক আছে? তুমি খালি প্রতিদিন ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করবা, তুমি খালি শুধু কমেন্ট করবা যে আনসার দিবা, ঠিক আছে? এই 25 মার্কের দায়িত্ব আমার, তুমি হচ্ছে এই 25 মার্ক আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু প্রতিদিন ক্লাসে আসবা, তোমার কাজ হচ্ছে এইটাই, ঠিক আছে? ওকে, দুইয়ে অনেকেই হচ্ছে কমেন্ট করে দিচ্ছ, দুইয়ে কি হবে, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা হিমালয় পর্বতের কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য পড়েছিলাম, এই বৈশিষ্ট্যের মধ্যে আছে একটাই এখানে সঠিক, সেটা হচ্ছে কি হিমালয় পর্বত হচ্ছে ভাঁজ বিশিষ্ট, অর্থাৎ হিমালয় পর্বত যে উত্থিত হয় এই যে বিভিন্ন ধরনের ভাঁজ থাকে, তাই না? এই যে ভাঁজগুলো থাকে, এই ভাঁজগুলো কিন্তু থাকবে। অনেকে যারা গ নম্বর উত্তর দিচ্ছ, তোমাদের গ নম্বর উত্তর কেন হবে না? কারণ হিমালয় পর্বতের মধ্যে জীবাশ্ম পাওয়া যায়। যদি বলতো হিমালয় পর্বতের মধ্যে জীবাশ্ম পাওয়া যায় তাহলে হয়তো এটা হচ্ছে সঠিক উত্তর, বাট এখানে বলছে যে জীবাশ্ম পাওয়া যায় না, ঠিক আছে? হিমালয় পর্বতের মধ্যে কিন্তু জীবাশ্ম পাওয়া যায়, তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে কি? সঠিক হচ্ছে অবশ্যই ভাঁজ বিশিষ্ট, 4 নাম্বার ভাঁজ বিশিষ্ট সঠিক উত্তর, ঠিক আছে? এই যে আমাদের আনসার হচ্ছে পরের স্লাইডে দেওয়া আছে। ওকে, 3 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? তোমরা জানো যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে 3টা। এক হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড়। 2 হচ্ছে কি সোপান সমূহ, সোপান সমূহ। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তাই না? সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই হচ্ছে বাংলাদেশের 3টা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। টারশিয়ারি যুগের পাহাড় যেটা হচ্ছে হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে তখন বাংলাদেশের যে পাহাড়গুলো উত্থিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের, সেগুলোকে বলে আমরা টারশিয়ারি যুগের পাহাড়। সোপান সমূহ কি? সোপান সমূহ হচ্ছে এই যে মধুপুর, ভাওয়ালের গড়, তারপর হচ্ছে বরেন্দ্র ভূমি, কুমিল্লার লালমাই পাহাড়, এগুলো হচ্ছে সোপান সমভূমি। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে নদীর পলি দ্বারা যেগুলো হচ্ছে সেগুলা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা গ্রুপে পেয়ে যাবা ক্লাসটা। ওকে, যারা হচ্ছে কমেন্ট করতেছো তাদেরকে একটু দেখতেছি আমি। 3 হচ্ছে তানিয়া বলছে 3 খ, জিএম শাহরিয়ার 3 গ, ঠিক আছে? শর্মি পাল বলছে খ। আচ্ছা, আগের ক্লাসের লিংক আমি হচ্ছে এই ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, আল মারুফ সৌরভ বলছে 3 4, এমডি জাহাঙ্গীর আলম বলছে 3 বি। এটা কোন অধ্যায়ের ক্লাস? এটা হচ্ছে ভূগোল প্রথম পত্র, ভূগোল প্রথম পত্র 2য় অধ্যায়, এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন আসবে, এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা সাজেশন ক্লাসে বলে দিয়েছি, তোমরা কিন্তু সাজেশন ক্লাসে পেয়ে যাবা, সাজেশনের ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, তোমাদের যে পৃথিবীর অভ্যন্তরে যে 3টা ভাগ আছে, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই মাস্ট। তোমরা এইখান থেকে পড়ে নিবা যে এগুলোর আয়তন কত, এগুলোর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কত, আয়তন কত, এটা পড়ে নিবা। তারপরে এখানে তাপমাত্রা কত থাকে এগুলা কিন্তু ডিটেইলস ভাবে পড়ে নিবা। ওকে, বাংলাদেশের কোন অঞ্চলে সোপান শ্রেণীর অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে কি 3 হচ্ছে আনসার হচ্ছে নওগাঁ, ঠিক আছে? নওগাঁ হচ্ছে সোপান শ্রেণীর অন্তর্ভুক্ত, নওগাঁ হচ্ছে সোপান শ্রেণীর অন্তর্ভুক্ত। রাঙামাটি হবে না, রাঙামাটি কারণ কি? রাঙামাটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বরগুনা হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে আমাদের আনসার কি? আনসার হচ্ছে আমাদের নওগাঁ, 3 খ আনসার, ঠিক আছে? ওকে, 4 নাম্বার আসি। 4 নাম্বার বলো যে শিয়াল স্তর কোনটি? শিয়াল স্তর কোনটি? শিয়াল স্তর কোনটি? কেন্দ্রমণ্ডলে শিয়াল স্তর থাকে, গুরুমণ্ডলে থাকে, অশ্বমণ্ডলে থাকে, নাকি বাড়িমণ্ডলে থাকে? শিয়াল স্তর কোনটা থেকে? এর আগে হচ্ছে কয়েকটা ক্লাস হয়েছে, এদের আগে আমাদের হচ্ছে 2-3টা ক্লাস হয়েছে। ইনশাল্লাহ আমরা হচ্ছে ক্লাসের লিঙ্কটা তোমাদের হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, এবং তোমরা যারা কয়েকদিন পর পরীক্ষা দিবা অবশ্যই কিন্তু এই অধ্যায়টা পড়ার কথা, কারণ এটা হচ্ছে একদম ফার্স্ট অধ্যায়, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, এটা কিন্তু সবারই পড়ার কথা, তাই না? ওকে, 4 দেখি কে আগে উত্তর করেছে। 4 সর্বপ্রথম উত্তর করেছে ঐশী সরকার, বলছে 4 সি। অশ্বমণ্ডল আল মারুফ 4 গো, তানিয়া 4 গো, আরশিয়া কর্ণা 4 সি, জিএম শাহরিয়ার 4 গো, মারুফ সৌরভ 4 গো। ওকে, ভেরি গুড। তাহলে শিয়াল স্তর কোথায় অবস্থিত? শিয়াল স্তর হচ্ছে অশ্বমণ্ডল অবস্থিত। আমরা জানি যে অশ্বমণ্ডলের 2টা স্তর আছে, একটা স্তরের নাম হচ্ছে শিয়াল স্তর, শিয়াল স্তর, এবং আরেকটা নাম হচ্ছে কি সীমা স্তর। এই শিয়াল স্তরে কি থাকে? সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। সীমা স্তরে কি বেশি থাকে? সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে, তাই না? ওকে,
তাহলে আমাদের শিয়া স্তর কোথায়? শিয়া স্তর আছে আমাদের অশ্বমণ্ডলে। ভেরি গুড, যারা উত্তর করেছে অশ্বমণ্ডল, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, 5 নাম্বার উত্তর বলো। এই যে অশ্বমণ্ডল উত্তর, 5 নাম্বার উত্তর বলো। 5 নাম্বার আনসার কি হবে? পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? এবং তোমাদেরকে আরেকটা আমি দ্রুত তোমাদের হচ্ছে জানিয়ে রাখি, তোমরা যারা ক্লাসে আছো ভাই, আমাদের হচ্ছে এইচএসসির একটা কোর্স আছে, তোমরা হচ্ছে এই কোর্সটা নিতে পারো, অথবা তোমরা চাইলে অ্যাডভান্স যে ডিইউর কোর্স আছে এই কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাইতে পারো। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে এখন কেন এই ঢাকা ইউনিভার্সিটির ক্লাস করবো বা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির ক্লাস করবো? ভাই বিশ্বাস করো, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দিবা তখন কম্পিটিশন খুব বেশি, ঠিক আছে? কম্পিটিশন কিন্তু খুব বেশি। এই কম্পিটিশনে টিকে থাকতে চাইলে তোমার কিন্তু আগে থেকে পড়তে হবে। তোমার এইচএসসির পরে যে 2-3 মাস থাকে, এই 2-3 মাস কিন্তু এনাফ না পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। তুমি তখন কিছুই পড়তে পারবে না, বাংলা ইংলিশ জিকে দেখবে যে অনেক প্রেসার, অনেক বেশি পড়তে হবে। তো তোমার যে এখন যে ফ্রি টাইম আছে, এই ফ্রি টাইমে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কিছু টপিক যদি পড়ে রাখো, তখন দেখবা তোমার এইচএসসির পরে তোমার কিছু প্রেসার একটু কমে যাবে, তোমার কাছে রিলিজ লাগবে। তো তোমরা চাইলে এই যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির যে কোর্সটা আছে, এই কোর্সটা তোমরা চাইলে এখন থেকেই করতে পারো। তো এই কোর্সের বিস্তারিত তোমরা যদি কেউ জানতে চাও, অবশ্যই আমাদের পেজে হচ্ছে একটা মেসেজ দিয়ে দিবা যে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডভান্স যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হতে চাই, আমাকে বিস্তারিত বলেন, ডিটেইলস বলেন, এটা ক্লাস সংখ্যা কত হবে বা এটা ডিউরেশন কত পর্যন্ত থাকবে। ডিউরেশন অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগের পর্যন্ত থাকবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে পর্যন্ত, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার 1 থেকে 2 দিন আগ পর্যন্ত আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে? তোমাদের ভয় পাবার কোনো কারণ নাই। এখন তোমরা বলতেছো যে একাডেমিক পড়বা নাকি অ্যাডভান্স পড়বা? আমি বলছি যে তোমরা একাডেমিকের পাশাপাশি তোমরা চাইলে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের যে পড়াটা সেটাও কিন্তু করতে পারো। তোমরা এখন কতক্ষণ পড়ো? আমার বিশ্বাস তোমরা যারা একদম সর্বোচ্চ পড়ো তারা 5-6 ঘন্টার বেশি কেউ পড়ো না। এটা হচ্ছে যারা সর্বোচ্চ পড়ো, 5-6 ঘন্টার বেশি কেউ পড়ো না, যদি যারা একদম সর্বোচ্চ পড়ো। হ্যাঁ, আমি তো চিনি, আমি নিজে আর্টস স্টুডেন্ট ছিলাম। তো এই যে 5-6 ঘন্টার বেশি পড়ো না, তোমরা চাইলে এই 5-6 ঘন্টাকে তোমরা আরেকটু বাড়ায়া 10 ঘন্টা করতে পারো। তোমরা চাইলেই কিন্তু এটা পারো যে আমি 5-6 ঘন্টার জায়গায় আমি আরেকটু বেশি পড়লাম, 1-2 ঘন্টা বেশি পড়লাম বা 3-4 ঘন্টা বেশি পড়লাম। তো তোমরা চাইলেই কিন্তু 10 ঘন্টা প্লাস পড়তে পারো। তো এই যে তুমি যে 6 ঘন্টা পড়লা, এই 6 ঘন্টার পাশাপাশি তুমি কিন্তু 3-4 ঘন্টা এখানে চাইলেই দিতে পারো। তোমরা চাইলেই পারো ভাই, ঠিক আছে? পরবর্তীতে তুমি যখন গিয়ে দেখবা যে তোমার খুব বেশি প্রেসার লাগতেছে, তখন কিন্তু তুমি হচ্ছে হাউতাশ করবে। এখন আবার বলতেছে যে ফ্রি টাইম, হ্যাঁ এখনই কিন্তু ফ্রি টাইম তোমাদের। তুমি যখন এইচএসসি যখন দিয়ে দিবা, তুমি যখন অ্যাডমিশনে যাবা, তখন দেখবা যে তোমার ফ্রি টাইম বলতে কিছু নাই। তুমি দেখবা সারাক্ষণই পড়তেছো, কারণ এত প্রেসার, এত পরীক্ষার্থী থাকে ওইখানে, ঠিক আছে? তো তোমরা চাইলেই এটা হচ্ছে ডিটেইলস জেনে নিতে পারো। ওকে ভাই, বললাম তো ক্লাসগুলো হচ্ছে আপনারা গ্রুপে পাবেন। যদি না পান তাহলে আমি হচ্ছে ক্লাসটা দিয়ে দিব। পানির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? কারা কারা উত্তর করেছে দেখি। ওকে, 5-এর খ, 5-এর ডি, জান্নাতুল ফেরদৌস সুমাইয়া বলছে 5-এর ক, আলিমরাজ 5-এর খ, অন্তরা জাহান 5-এর 4, মারুফ 5-এর খ, ঠিক আছে? হ্যাঁ, এই গ্রুপে ক্লাসগুলো আছে, যে মেজবাউল হক বলছে। ওকে, তোমরা একটু খুঁজে নেও। ওকে, তাহলে আনসার কি? আনসার হচ্ছে আমাদের এশিয়া। যারা এশিয়া উত্তর দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পামির মালভূমি হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। পামির মালভূমি আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত, যে আনসার হচ্ছে এশিয়া। তারপর বলো, জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, লেকোলিথ পর্বত? কি হবে বলো? জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এই যে দেখো আমাদের এখানে কিন্তু একটা পিন পোস্ট করা আছে, এই যে একটা নাম্বার দেওয়া আছে, ফর এনি ইনফরমেশন কল। তোমরা চাইলে এই নাম্বারে কল করতে পারো, অথবা পেজে কিন্তু মেসেজ দিয়ে আমাদের যে বেচ সমূহগুলো আছে এইচএসসির এবং অ্যাডমিশনের, সেই বেচ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারো, ঠিক আছে? আপাতত তোমরা দ্রুত 6-এর খ বলো, 6-এর আনসারটা বলো কি হবে। সারি বলছে 6-এর 4, সাথী আক্তার জান্নাত 6-এর 4, মারুফ 6-এর 4, ঐশী 6-এর 4, তানিয়া 6-এর গ। আচ্ছা, জাপানের ফুজিয়ামা কোন ধরনের
পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত, লেকোলিত। আচ্ছা, এখন তোমরা অনেকে বলছো লেকোলিত পর্বত, আবার অনেকে বলছো কি সঞ্চয়জাত পর্বত। তাহলে আনসার কি? জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? জাপানের ফুজিয়ামা হচ্ছে আমাদের সঞ্চয়জাত পর্বত। জাপানের ফুজিয়ামা হচ্ছে আমাদের সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বত কিভাবে গঠিত হয় আমি কিন্তু এইটাও আমরা যখন ক্লাস নিয়েছি তখন বলছি, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে আমাদের উপরে মাটি, তুমি হচ্ছে মনে করো এইখানে দাঁড়ায় আছো, যদি তুমি এখানে দাঁড়ায় থাকতে পারবে না অত্যাধিক গরমে। আমাদের মাটির নিচে কি আছে? আমাদের মাটির নিচে তরল পদার্থ আছে। তরল পদার্থ যেগুলো আছে সেগুলো কি অবস্থায় আছে? সেগুলো গলিত অবস্থায় আছে, ঠিক আছে? এই তরল পদার্থ এগুলা কি অবস্থায় আছে? গলিত অবস্থায় আছে এবং খুবই উত্তপ্ত অবস্থায় আছে। এখন আমাকে বলো, কোন বস্তু যদি গরম হয়ে যায়, বাষ্পপিণ্ড হয়ে যায়, তখন ওইটা কোথায় যায়? উপরে যায় নাকি নিচে যায়? যখন কোনো কিছু একটা জিনিস বস্তু গরম হয়ে বাষ্প হয়ে যায়, তখন এই বাষ্পটা কি উপরে যায় নাকি নিচে যায়? অবশ্যই উপরে উঠতে যায়। তখন এই গলিত অবস্থা পদার্থগুলো উপরের দিকে উঠতে যায়, ঠিক আছে? এই যে উপরের দিকে, তারা হচ্ছে উপরের দিকে আসতে চায়, উপরের দিকে আসতে চায়। কিন্তু মাটি যে থাকে এখানে, এই মাটি কি তাদেরকে সহজে উপরের দিকে আসতে দিবে? দিবে না। তো মাটি কি করবে? মাটি হচ্ছে এইরকম ভাবে হচ্ছে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? কারণ কি, যে এরা হচ্ছে ধাক্কা দিবে। তখন কি হবে? এগুলো হচ্ছে এই যে আমাদের যে এখানে যে শিলাখণ্ডগুলো ছিল, তরল পদার্থগুলো ছিল, এগুলো এখানে জমতে 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 মাটির নিচে জমতে জমতে এখানে কি হয়ে যাবে? একটা সঞ্চয়জাত পর্বতের মতো হয়ে যাবে। ওকে, 7 নাম্বার বলো অশ্বমণ্ডল। এটা হবে কি? অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে? অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে? কনরাড বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, উইচার্ড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করো, কি হবে? 7 নাম্বার কি হবে? 7-এর খ। তানিয়া বলছে 7-এর খ। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে, বিচ্ছেদকারীকে বা বিচ্ছেদকারী তলকে কি বলে? মারুফ বলছে 7-এর খ। সাথে একটা 7-এর খ। ফাহমিদা ফারিয়া 7-এর এ। মারুফ আবার বলছে 7-এর খ। ওকে, প্র্যাকটিক্যাল ক্লাস কি করাবেন দেখা যাক। ওকে, তো এই যে অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে বা বিচ্ছেদকারী রেখাকে কি বলে? হ্যাঁ, যারা হচ্ছে খ উত্তর দিয়েছো, যারা মোহ বিযুক্তি রেখা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আনসার হচ্ছে কি? মোহ বিযুক্তি রেখা। আমরা জানি আমাদের পৃথিবীর কেন্দ্রে 3টা স্তর আছে, একটা হচ্ছে অশ্বমণ্ডল, তারপরে গুরুমণ্ডল, আর একদম মাঝেরটা কি? মাঝেরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, এরপরটা হচ্ছে কি? অশ্বমণ্ডল। এই যে অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝখানে যে এই যে যে রেখাটা বা বিচ্ছেদকারী যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে আমরা বলতেছি কি? এই চিহ্নটাকে বলতেছি মোহ বিযুক্তি রেখা। এই চিহ্নটাকে আমরা বলতেছি বা এই রেখাটাকে বলতেছি মোহ বিযুক্তি রেখা। থ্যাংক ইউ। পিডিএফ দেই নাই, এইটার পিডিএফ দেই নাই, এই ক্লাসের পিডিএফ দেই নাই। এই ক্লাসের পিডিএফ তোমরা যারা এই ক্লাসে তোমাদের ফ্রেন্ডদের যারা মেনশন করে দিবা, ফ্রেন্ডদের যদি মেনশন করে দাও, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা এটা নিয়ে নিবা। তোমরা ফ্রেন্ডদের মেনশন করবা। ভাই আপনার ক্লাস বেশি বেশি চাই, আপনি সবগুলো অধ্যায় পড়াই দিয়েন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি সবগুলো অধ্যায় পড়াই দিব। তোমরা জাস্ট খালি বলছি যে ভাই ক্লাসে খালি উপস্থিত থাকবা, ঠিক আছে? এই যে 25 মার্ক এমসিকিউ 25 মার্ক, এই 25 মার্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সবগুলো কভার করে দিব, ঠিক আছে? তোমরা যারা ফ্রেন্ডদের মেনশন দিবা, ফ্রেন্ডদের মেনশনটা তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে পেজে দিয়ে দিবা। পেজে দিয়ে বলবা যে এই ক্লাসের পিডিএফটা চাই, এই ক্লাসের পিডিএফটা দেন, ইনশাআল্লাহ পেজ থেকে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে 7-এর আনসার কি ভাই? 7-এর আনসার হচ্ছে মোহ বিযুক্তি রেখা। কলমের কালার চেঞ্জ করেন, ঠিক আছে? তোমরা যা বলবা তাই। কলমের কালার চেঞ্জ করলাম, কোনো সমস্যা নাই। কলমের কালার কি দিব? কলমের কালার সবুজ দেই, যাও। কলমের কালার দিলাম সবুজ। ওকে, পরবর্তী কি প্রশ্ন আসে আমাদের দেখি, যে হিমালয় কোন ধরনের পর্বত? এটা আশা করি সবাই পারবা। বলো হিমালয় কোন ধরনের পর্বত? হিমালয় কোন ধরনের পর্বত? বলো হিমালয় কোন ধরনের পর্বত? ভাই সবগুলা পরে দিবেন? সত্যি ভাই বলছি তো ভাই, সবগুলা পরে দিব, সত্যি ভাই, বিশ্বাস রাখো। হ্যাঁ, সবুজ দিছি। ওকে, বলো হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। শুধু তোমাদের উপস্থিত থাকতে হবে, কমেন্ট করতে হবে, ফ্রেন্ডদের মেনশন দিতে হবে। ভাই তোমাদের তো ফ্রি ক্লাস নিচ্ছে, আর কি চাও তোমরা বলো?
হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, তোমাদের সবগুলা ক্লাসে নিব ইনশাল্লাহ, শুধু জাস্ট তোমরা খালি উপস্থিত থাকবা, বলবা যে আমরা আছি। যখনই দেখবো তোমরা উপস্থিত নাই, তখন কিন্তু আর ক্লাস হবে না, কারণ তোমরা উপস্থিত নাই, আর কি ক্লাস নিব? তোমরাই তো ক্লাসের প্রাণ। তোমরা যদি না থাকো তাহলে কার ক্লাসে, কোথায় ক্লাস নিব, কার কাছে বলবো? ঠিক আছে, ওকে। তাহলে যারা আনসার করছো 8 ক, আমি সবাইকে দেখতে পাচ্ছি যে সবাই হচ্ছে মোটামুটি ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত আনসার করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। হিমালয় হচ্ছে কোন ধরনের পর্বত? ভঙ্গিল বা ভাঁজ পর্বত। এরকম ভঙ্গিল বা ভাঁজ পর্বতের আরো কি কি উদাহরণ আছে? আন্দিজ, তাই না? আন্দিজ কোথায়? আন্দিজ কোন মহাদেশে অবস্থিত? একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি কারা কারা উত্তর করতে পারো। আন্দিজ কোথায়? তারপর হচ্ছে রকি পর্বতমালা আছে, রকি পর্বত আছে, রকি পর্বত কোথায়? তারপর হচ্ছে আল্পস আছে, আল্পস কোথায়? ঠিক আছে, আল্পস কোন মহাদেশে? রকি কোন মহাদেশে? আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে? ইনশাল্লাহ আব্দুল আলিম ক্লাসে থাকবা। ওকে, ভেরি গুড। খাতুন জান্নাত সিমু, আপনার ক্লাস বেস্ট, থ্যাংক ইউ আপু। জিএম শাহরিয়ার, দক্ষিণ আমেরিকা আন্দিজ। ওকে, আন্দিজ দক্ষিণ আমেরিকা, থ্যাংক ইউ। আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। আন্দিজ কোথায়? আন্দিজ হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা। ভাই রকি কোথায়? রকি, রকি কিন্তু আমাদের যে এই যে দেবের যে নাম আছে সিনেমার যে ছবির যে দেবের নাম থাকে অনেক সময় রকি, তাই না? রকি ভাই, হ্যাঁ, এই রকি না, কিন্তু রকি হচ্ছে কি একটা পর্বত। এই তো, ভেরি গুড। কি উত্তর দিচ্ছে? শাহরিয়ার বলছে উত্তর আমেরিকা রকি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। উত্তর আমেরিকা হচ্ছে রকি। আর আল্পস কোথায়? আল্পস হচ্ছে আমাদের ইউরোপে। ঠিক আছে, আল্পস হচ্ছে কোথায়? ইউরোপে। তাহলে এই সবগুলা পর্বতই কি পর্বতের উদাহরণ? সবগুলা হচ্ছে আমাদের ভঙ্গিল বা ভাঁজ পর্বতের উদাহরণ। ভঙ্গিল বা ভাঁজ পর্বতের উদাহরণ। এই যে ভঙ্গিল বা ভাঁজ পর্বতের উদাহরণ। 9 নাম্বার, কোনটি ইউরোপের পর্বতমালা? এখন দেখি কে উত্তর করতে পারে। এখনো যদি উত্তর করতে না পারো তাইলে তোমার কি করা উচিত, তাইলে তুমি বলো। এখনো যদি উত্তর করতে না পারো, 9 নাম্বার যদি কেউ উত্তর করতে না পারো, ভাই তুমি হচ্ছে এখন ক্লাসের শেষে তুমি গরম পানি দিয়ে গোসল করবা। কোনটি ইউরোপের পর্বতমালা? আল্পস, আন্দিজ, রকি, হিমালয়। যদি 9 নাম্বার কেউ উত্তর করতে না পারো, যদি 9 নাম্বার কেউ উত্তর করতে না পারো, তুমি কি করবা? তুমি এখন ক্লাস শেষে গরম পানি দিয়ে গোসল করতে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শাস্তি। দেখি কে আগে উত্তর করছে। জিএম শাহরিয়ার 9 ক, থ্যাংক ইউ। ফাহমিদা ফারিয়া 9 ক, আরশিয়া গনা 9 ক। ওকে, এটা আশা করি সবাই পারবে। হ্যাঁ, সাথে জান্নাত 9 ক, খাতুন জান্নাত শিমু 9 ক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনসার কি? আনসার হচ্ছে কি? আলস। এটা তো আমি একটু আগে বলেই দিলাম, থ্যাংক ইউ। ওকে, এবং তোমরাও পারো। ঠিক আছে, তোমরা পারো বিধায় আনসার করতে পারছো আরো দ্রুত। ওকে, পরবর্তী প্রশ্ন, লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? আমরা জানি লালমাই পাহাড় আছে একটা। লালমাই পাহাড় কোথায়? আগে বললো যে লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? 14, 24, 34, 44। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? দ্রুত কমেন্ট করো। এই ল ল ল কিসে? শাহেদ কো, আচ্ছা কো উত্তর দিচ্ছে। ওকে, আশরাফুল হাসান সিফাত 9 খ। রুবাইদা হাফসা বলছে 9 ক। আব্দুল আলিম বলছে ক। আশরাফুল খ। ঠিক আছে, শেফ আলী পাল বলছে 10 গ। এই 10 কই গেলাম আমি? আচ্ছা 10 আসছি। ওকে, বললো 10 কি? 34। ওকে, 34, 34, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার বলছো, থ্যাংক ইউ ভেরি মাচ। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? 34 বর্গ কিলোমিটার। এখন আমাকে বলো যে লালমাই পাহাড়, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? আরেকটা প্রশ্ন, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় কোথায় অবস্থিত? বলো দ্রুত, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? দেখি কে আগে উত্তর করতে পারে। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় কোথায় অবস্থিত? জুবাইদা হাফসা 10 সি। ওকে, মারুফ বলছে 10 ক। 10 কি হবে? 10 সি হবে ভাই। 34, 34। আব্দুল আলিম রাজ 10 গ। হ্যাঁ, 10, 10 গ গ। বলো লালমাই পাহাড় কোথায় অবস্থিত? বলো লালমাই পাহাড় কোথায় অবস্থিত? আমি কিন্তু আনসার পাই না এখনো। ওকে, ফাহমিদা ফারিয়া হচ্ছে সর্বপ্রথম উত্তর দিচ্ছে, বলছে কুমিল্লা। জিএম শাহরিয়ার কুমিল্লা, শেফালি পাল বলছে কুমিল্লা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রশ্ন আছে, ঠিক আছে, এই লালমাই পাহাড় থেকে তোমরা বলো লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড়, নাকি সোপান সমভূমি, নাকি সোপান সমভূমি, নাকি সাম্প্রতিক কালের প্লাবন? কোনটা বলো? কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে টারশিয়ারি যুগের পাহাড়, সোপান সমভূমি, নাকি সাম্প্রতিক কালের প্লাবন? কি হবে বলো? লালমাই পাহাড়, লালমাই পাহাড় কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? কুমিল্লা শহরের 8 কিলোমিটার পশ্চিমে, থ্যাংক ইউ। আচ্ছা, জিএম সারি বলছে সোপান সমভূমি।
সাথী আক্তার বলছে, সাথী আক্তার জানে বলছে টারশিয়ারি যুগের পাহাড়। আচ্ছা, তারপর দ্রুত, এই তোমাদের তো অপশন দিয়ে দিছি, দ্রুত উত্তর করো। অপশন কিন্তু দিয়ে দিছি আমি, অপশন কিন্তু আমি আর একটু কমাই দিছি, 3টা অপশন দিছি, ঠিক আছে? অপশন কি দিছি? 3টা। প্লাইস্টোসিন কালের সোপান, শেফালি বল বলছে প্লাইস্টোসিন কালের সোপান, অপূর্ব রায় টারশিয়ারি যুগের পাহাড়। আচ্ছা, এইখানে তোমাদের টারশিয়ারি যুগের পাহাড় এবং হচ্ছে এই প্লাইস্টোসিন কালের সোপান, এই দুইটার মধ্যে সমস্যা। তুমি মনে রাখবা, তোমাকে যদি কোনো পাহাড় পর্বত দেয়, ঠিক আছে, পাহাড় পর্বত কোন জায়গার পাহাড় পর্বত, তোমাকে যদি পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে, একটু মনে রাখবা ভাই, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট, তোমাকে যদি পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের যে কোনো পাহাড় দিয়ে জিজ্ঞেস করে যে এইটা কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য, তুমি তখন আনসার করবা এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে? কারণ টারশিয়ারি যুগে কি গঠিত হয়েছে? টারশিয়ারি যুগে আমাদের হিমালয় পর্বত গঠিত হয়েছে। এই হিমালয় পর্বত যখন গঠিত হয়েছে, তখন হিমালয় পর্বতের সাথে সাথে এই যে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনের যে পাহাড়গুলা, সেইগুলা গঠিত হয়েছে এবং সিলেটের যে পাহাড়গুলা, সেইগুলাও গঠিত হয়েছে। তাহলে আমাদের, দাঁড়াও একটু আসতেছি, 1 মিনিট সময় দিবে আমাদের, 1 মিনিটের মধ্যে চলে আসবো, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে 1 মিনিট সময় দিয়ে আমাদের 1 মিনিটের মধ্যে ঠিক করে দিব, ঠিক আছে? 1 মিনিট। ওকে, তো টারশিয়ারি যুগের, হ্যাঁ, টারশিয়ারি যুগের পাহাড়ে কি হবে? টারশিয়ারি যুগের পাহাড়ে কি হবে? পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট। তাহলে বলো লালমাই পাহাড়, লালমাই পাহাড় কি পার্বত্য চট্টগ্রাম বা সিলেটে? না। লালমাই পাহাড় কোথায়? লালমাই পাহাড় তোমরা বলছো যে লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা। তাহলে লালমাই পাহাড়ে কি হবে? লালমাই পাহাড় যেহেতু কুমিল্লা, লালমাই পাহাড় তাহলে কি হবে? প্লাইস্টোসিন কালের সোপান, ঠিক আছে? প্লাইস্টোসিন কালের সোপান। আসছি, ওকে আসছি, প্যারামাই, আরে চিল। টারশিয়ারি যুগের পাহাড় হবে না, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এই বুঝতে পারছো? 10 কি ক্লিয়ার? 10 ক্লিয়ার হইলে বলো যে ডান, ক্লিয়ার হইলে বলো যে ডান, যে বুঝছি। যদি ক্লিয়ার হও তাহলে বলো যে ডান। ব্যাখ্যা সহ যদি বুঝে থাকো তাহলে লেখো, কমেন্টে লেখো ডান। আর যদি না বুঝো তাহলে লেখো যে নো। যদি না বুঝো তাহলে লেখো নো, আর যদি বুঝো তাহলে লেখো ডান। যদি বুঝে থাকো, ব্যাখ্যা সহ যদি প্রশ্ন এবং ব্যাখ্যা সহ যদি বুঝে থাকো তাহলে লেখো যে ডান, আর যদি না বুঝো তাহলে লেখো নো। দেখি, ওকে, নেক্সট, ডান। ওকে, ভেরি গুড, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাই ভেরি মাচ। সোহানুর রহমান ডান। ওকে ওকে, ডান। সাথী আক্তার। ওকে, তাহলে আমি পরের প্রশ্ন যাচ্ছি। হ্যাঁ, ওকে, বলো মোচা আকৃতি বা মোচাকৃতি পর্বত কোনটি? মোচাকৃতি পর্বত কোনটি? ওকে, থ্যাংক ইউ যারা ডান লিখতে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মোচাকৃতি পর্বত কোনটি? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, নাকি শুধু পর্বত, নাকি লেগুলিত পর্বত? মোচাকৃতির পর্বত কোনটা বলো? মোচাকৃতির পর্বত কোনটা? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, নাকি শুধু পর্বত, নাকি লেগুলিত পর্বত? কি হবে বলো? যারা হচ্ছে, হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি, ডান। ওকে ওকে, 11 কি বলতেছো? শেফালি বাল বলছে 11-4, সোহান বলছে 11-4, আফিয়া হুমায়রা বলছে 11-4। ওকে, শেফালি বাল আবার বলছে 11-4, থ্যাংক ইউ। ওকে, শাহরিয়ার 11-4, ঠিক আছে? তাহলে মোচাকৃতি, ভাই এখন প্রশ্ন হতে পারে, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে মোচাকৃতি, মোচা আবার জিনিসটা কি? এই তোমরা যখন তেল মাপে বা পানি যখন মাপে, তোমরা একটা চোঙার মতো দেখছো না? এখন আবার এটাকে কয়েক জায়গায় চোঙা বলে। এই যে এইরকম যে একটা জিনিস থাকে, এই যে এটার উপর দিয়ে হচ্ছে পানি ঢালে, তখন হচ্ছে কি তোমাদের যাদের বাইক আছে, বাইকের মধ্যে এটা দিয়ে হচ্ছে যে পানি দেয়, তখন হচ্ছে নিচে দিয়ে পানি হচ্ছে পরে আর কি। এটা দেখছো না তোমরা? এটা কে কে দেখছো? এই যে চোঙা উপর দিয়ে হচ্ছে পানি বা তেল হচ্ছে এই দিক দিয়ে ঢালে, এই দিক দিয়ে হচ্ছে তোমার এইটা দিয়ে হচ্ছে নিচের দিকে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে মোচাকৃতি। তো মোচাকৃতির পর্বত কোনটা? মোচাকৃতির পর্বত হচ্ছে আমাদের লেকুলিত পর্বত, লেকুলিত পর্বত, ঠিক আছে? লেকুলিত পর্বত, লেকুলিত পর্বতগুলো হচ্ছে এরকম মোচাকৃতির হয় এবং উপর দিয়ে হচ্ছে পরবর্তীতে এটা দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যে ধোয়া ওঠে, ঠিক আছে? ওকে, এরপর বলো, 12 কি হবে বলো? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? কেন্দ্রমণ্ডলের
প্রধান উপাদান কোনটি? নিকেল ও লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও সিলিকন। কি হবে? 12 কি হবে? সোনার বলছে ক, খাতুন জান্নাত সিনো 12 ক, শেফালি পাল 12 ক, অপূর্ব রায় 12 ক। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান, কেন্দ্রমণ্ডলের শাহরিয়ার 12 ক, আরিশা কনা 12 ক। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নিকেল ও লোহা, যেটাকে আমরা কি বলি? NiFe, তাই না? নিকেল এবং ফেরাম, ইংলিশে নিকেল এবং ফেরাম বা নিকেল ও লোহা, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলে সবচেয়ে বেশি থাকে। থ্যাংক ইউ ভাই। ওকে, 13 নম্বর, এটা দেখি কে কে পারে। পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়? পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়? এইটা যে পারবে তার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, বড় বলো 13 কি হবে? বলো 13 আনসার কি হবে? পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়? 500, 600, 700, 1000। 500, 600, 700, 1000। পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়? 500, 600, 700, 1000। কি হবে বলো? আচ্ছা, সর্বপ্রথম কি উত্তর দিছে? এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 হচ্ছে খাতুন জান্নাত সিনু বলছে 1000 মিটার, শেফালি পাল বলছে 13 খ, নাইম হোসেন বলছে বি, শাহরিয়ার বলছে খ, সাথে একটা জান্নাত বলছে 1000, রকিব হাসান বলছে খ। ওকে, অন্তরা জাহান 13 খ। আচ্ছা, তাহলে 13 কি হবে? আফিয়া হুমায়রা বলছে 600। আচ্ছা, তোমাদের যাদের ভূগোল বই আছে তোমরা অবশ্যই বইয়ে দেখবে যে কোনো পর্বত যদি হইতে হয়, কোনো পাহাড় বা কোনো বস্তু যদি পর্বত হইতে হয়, তাহলে সেটার সর্বনিম্ন উচ্চতা কত হতে হবে? সর্বনিম্ন উচ্চতা হতে হবে 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটারের উপরে যদি বা এর বড় যদি হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে পর্বত। তাহলে আমাদের আনসার কি? আনসার হচ্ছে 4। যারা হচ্ছে ঘ নাম্বার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। যারা হচ্ছে 4-এর ডি উত্তর দিছো, যারা 4-এর ডি উত্তর দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আনসার হবে আমাদের 1000 মিটার। পর্বত হতে গেলে আমাদের 1000 মিটারের উঁচু হতে হবে। ওকে, তারপর বলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফিনল্যান্ড, মালদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? হাসিব বলছে আচ্ছা আগে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা হচ্ছে উত্তর দিচ্ছ তোমাদের অসংখ্য ধন্যবাদ। সুহানুর রহমান বলছে খ, ফাহমিদা ফারিয়া বলছে 14 বি, অপূর্ব রয় বলছে 14 খ। আচ্ছা, মোহাম্মদ হাসিব 14 2। আচ্ছা, 14 খ। এখন তোমাদের আরেকটা জিনিস হইতে পারে যে যেহেতু এমসিকিউ তে বাংলাদেশ আছে তার মানে তো বাংলাদেশই হবে উত্তর, তাই না? আচ্ছা, যেহেতু এমসিকিউ তে বাংলাদেশ আছে এই জন্য বাংলাদেশ উত্তর না। বদ্বীপ হচ্ছে আসলে একটা ব আকৃতির বা ইংলিশে এটাকে আমরা বলি কি? ডেল্টা। তো এইরকম যদি কোনো আকৃতির বস্তু থাকে সেটাকে আমরা বলি বদ্বীপ। বা বদ্বীপের আর একটা সংজ্ঞাও আছে, তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে ফেলতে পারো যে কোনো বস্তুর 3 দিকে যদি স্থল থাকে, হ্যাঁ, তাহলে ভাই স্থল থাকবে কত দিকে? স্থল থাকবে 3 দিকে। আর জল যদি থাকে একদিকে, ঠিক আছে, একদিকে যদি জল থাকে তাহলে সেই জায়গাটাকে আমরা বলতে পারি বদ্বীপ। এটা হচ্ছে বদ্বীপের সংজ্ঞা, যে 3 দিকে স্থল বিশিষ্ট আর একদিকে যদি জল থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? বদ্বীপ। সেটাকে আমরা কি বলি? বদ্বীপ। অবশ্যই সবাই মনে রাখবা। আর একটা জিনিস আছে, আমাদের একটা শব্দ আছে, এর জিনিসটা হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ এবং বদ্বীপ মনে রাখবা। উপদ্বীপের 3 দিকে থাকে জল, ঠিক আছে? উপদ্বীপের 3 দিকে থাকে জল আর একদিকে থাকে হচ্ছে স্থল। তাহলে আমি একটা উদাহরণ দেই, যেমন এই যে 3 দিকে স্থল আছে, একদিকে জল আছে, সেটা কে হইতে পারে? সেটা হইতে পারে বাংলাদেশ। সেটা হইতে পারে কে? বাংলাদেশ। দেখো 3 দিকে বাংলাদেশের স্থল, একদিকে জল। আবার আরেকটা দেশ যদি আমি বলি বাংলাদেশ ছাড়াও, সেটা হইতে পারে কে? নেদারল্যান্ড। ঠিক আছে, বাংলাদেশ এবং নেদারল্যান্ড এগুলো হচ্ছে কি? বদ্বীপ। এই দুটো দেশ হচ্ছে বদ্বীপ। তাহলে উপদ্বীপ যে বললাম, উপদ্বীপের একটা তোমার হচ্ছে এক্সাম্পল দেই। উপদ্বীপ কি? উপদ্বীপ হচ্ছে 3 দিকেই জল থাকবে, মানে 3 দিকেই পানি থাকবে আর একদিকে থাকবে কি? স্থল। তাহলে সেটার একটা উদাহরণ দেই। সেটার উদাহরণ কি হবে? সেটার উদাহরণ হবে কোরিয়া। অনেকে হচ্ছে আবার কোরিয়া যাইতে চাও, তাই না?
এই যে তোমাদের কি আর্মি টার্মি নাকি আছে, পুলিশ টুলিশ আছে, অনেকেই পছন্দ করো, এই জন্য আবার অনেকে কোরিয়া যাইতে চায়, অনেকে ঘুরতে যাইতে চায় যে কোরিয়া নাকি খুব সুন্দর। হ্যাঁ, এই যে যে কোরিয়া আছে, সেই কোরিয়া হচ্ছে কি একটা উপদ্বীপ, কারণ এর 3 দিকে পানি আছে আর একদিকে হচ্ছে স্থল আছে। আর বাংলাদেশ, নেদারল্যান্ড এগুলো হচ্ছে বদ্বীপ। আশা করি সবাই বুঝতে পারছো। স্যার আপনার লেখা অনেক সুন্দর, হাই রে পাম। আব্দুল আলিম রাজ এইসব কমেন্ট করে না বাবা, অনেক শান্তিতে আছো তো, এজন্য ভালো লাগতেছে না বাবা, এসব কমেন্ট টমেন্ট করো না। ওকে, জান্নাতে আছো তো, একবার একজন বলছিল। আচ্ছা যাই হোক, কোন জাতীয় পর্বতের চ্যুতি রেখা দেখা যায়? কোন জাতীয় পর্বতের চ্যুতি রেখা দেখা যায়? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত। এটা কি হবে ভাই? এটা হবে স্তূপ পর্বত। আর এটা হচ্ছে কি লেকুলিত পর্বত। চ্যুতি রেখা কোথায় আছে বলো? চ্যুতি রেখা মানে কি? এই যে এরকম যে পর্বতের যে ঢাল থাকে, হ্যাঁ, এই যে যে ঢাল, এই যে খাড়া যে অংশটা, এটাকে বলি আমরা কি চ্যুতি রেখা। ওকে, তাহলে বলো কোন জাতীয় পর্বতের চ্যুতি রেখা আছে? হ্যাঁ, আরব উপদ্বীপ। মহাদ্বীপ আবার কি রে বাবা? মহাদ্বীপ বলতে তো কিছু নাই। বিটিএস। আচ্ছা, শাহরিয়ার বলছে। দ্রুত উত্তর করো, কি হবে? সুবর্ণ বলছে গো, নাইম হোসেন বলছে ডি, মোহাম্মদ হাসিব বলছে সি, জান্নাতুল ফেরদৌস সুমাইয়া সি, আয়েশা কোনা সি, শেফালি পালকো শাহরিয়ার গো, সাথী আক্তার জান্নাত ঘ, রকিব হোসেন বলছে গ। তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত আছে যে পর্বতের কোন পর্বতের চ্যুতি রেখা আছে। চ্যুতি রেখা আছে কোন পর্বতের ভাই? এই যে তোমাদের তো আনসার দেখাই দিলাম, চিত্র একেও দেখাই দিয়েছি, তাহলে আনসার কি হবে? আনসার কি হবে তাইলে? আনসার হবে আমাদের ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এই যে ভাঁজ ভাঁজ থাকে ভঙ্গিল পর্বত। 16 নম্বর বলো, ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত? এরা যদি না পারো তাহলে খবরই আছে। শিয়াল ও সীমা, সীমা ও ক্রোফিসীমা, সীমা ও নিফিসীমা, ক্রোফিসীমা ও নিফিসীমা। কি হবে বলো? ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত? ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত? শিয়াল ও সীমা, সীমা ও ক্রোফেসীমা, সীমা ও নিফেসীমা, ক্রোফেসীমা এবং নিফেসীমা। ঠিক আছে, ওকে বাবা, গ উত্তর দিও না বাবা। আচ্ছা, কি কি দিচ্ছ উত্তর? অনেকে বলছে ক ক। আচ্ছা ঠিক আছে, তাহলে ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত? ভূত্বক হচ্ছে আমাদের শিয়াল ও সীমা স্তরে বিভক্ত। ঠিক আছে, শিয়াল ও সীমা স্তরে বিভক্ত। এটা সবাই পারবা আশা করি। ওকে, পরবর্তীতে আসো যে গুরুমণ্ডলীয় স্তরটি বা গুরুমণ্ডল স্তরটি কত কিলোমিটার পুরু, মানে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ঠিক আছে, গুরুমণ্ডলের স্তরটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 2270, 1216, 2885 কিলোমিটার, 3486 কিলোমিটার। ঠিক আছে, এটা মনে করো বড়টা হচ্ছে আমাদের একদম বাইরেরটা হচ্ছে কি? বাইরেরটা কি? বাইরেরটা হচ্ছে আমাদের অশ্বমণ্ডল বা ভূত্বক। তারপর হচ্ছে কি আমাদের গুরুমণ্ডল, এরপর হচ্ছে কি আমাদের কেন্দ্রমণ্ডল। তাহলে এই যে অশ্বমণ্ডল থেকে বা ভূত্বক থেকে, ভূত্বক থেকে এই যে এটা এইখানে হচ্ছে আমাদের ভূত্বক শেষ, ভূত্বক থেকে এই যে কেন্দ্রমণ্ডল পর্যন্ত এই যে শুধু গুরুমণ্ডলের বিস্তৃতি কত? গুরুমণ্ডলের বিস্তৃতি কত? ঠিক আছে, ওকে 17 ক বলতেছো, 17 সি বলতেছো। ওকে ওকে, তাহলে আনসার কি? খাতুন জান্নাত বলছে তো 2885, ফাহমিদা সি, শেফালি পাল সি। ওকে, তাহলে আনসার কি? আনসার হচ্ছে 2885 কিলোমিটার। 2885 কিলোমিটার। গুরুমণ্ডলীয় স্তরটির পুরুত্ব কত? 2885 কিলোমিটার। তোমাদের যাদের এই যে স্লাইডটা লাগবে, তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। ফ্রেন্ডদের মেনশন করে এই স্ক্রিনশটটা হচ্ছে আমাদের পেজে দিবা, পেজে দিলে হচ্ছে স্লাইডটা তোমাদের দিয়ে দিবে। ঠিক আছে, সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে কি বলে? পর্বত, মালভূমি, সমভূমি, লেকুলিত পর্বত। সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে কি বলে? পর্বত, মালভূমি, সমভূমি, লেকুলিত পর্বত। কি হবে বলো? 18 কি হবে? 18 বলছে, একজন বলছে সি, সানিদ শরীফ বলছে সি। ঠিক আছে, শেফালি পাল বলছে 8 খ মালভূমি, সাইদুল খন্দকার বলছে ক পর্বত। আচ্ছা, শাহরিয়ার বলছে ক, নাইম হোসেন বলছে ক, সাইদুল খন্দকার এ। আচ্ছা, পূর্ণিমা রানী বলছে বি। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা আসলে কি চাইছে এখানে। দেখো বলছে সমুদ্র সমতল,
এখন তাহলে আমি এটা একটু তোমাকে চিত্রের সাহায্যে দেখাই। হ্যাঁ, মনে করো এইটা হচ্ছে তোমার সমুদ্র, এইখানে তুমি আসো কক্সবাজারে, তুমি এইখানে মনে করো দাঁড়ায় দাঁড়ায় মনে করো বাতাস খাচ্ছ, ঠিক আছে। এখন তুমি কোথায় আছো? তুমি আছো এই যে মাটিতে দাঁড়ায় আছো, এই যে তুমি দাঁড়ায় আছো, এখানে তুমি দাঁড়ায় আছো, এটা হচ্ছে তোমার সমুদ্র। বারবার তোমার এখানে আসতেছে, ঢেউ আসতেছে, তোমার খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, পানি যখন তোমার পায়ে লাগতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সমুদ্র সমতল। তুমি যেই জায়গায় দাঁড়ায় আছো এই জায়গাটা হচ্ছে কি আমাদের সমুদ্র সমতল, মানে সমুদ্র যেই জায়গায় আছে এই জায়গার কাছাকাছি সমতলে আছো। সমুদ্র সমতল হতে অতি উচ্চ বলছে, অতি উচ্চ তার মানে কি তুমি যে জায়গা থেকে আসো এই জায়গার মধ্যেই দেখলা যে একটা উঁচু একটা জিনিস আছে। হ্যাঁ, উঁচু জিনিস আছে এবং বলছে কি অতি উচ্চ মানে খুবই বেশি উঁচা হবে, তার মানে কি তোমার থেকেও বেশি উঁচা হবে, এটাই স্বাভাবিক। অতি উচ্চ, বিস্তীর্ণ মানে কি বিশাল জায়গা, বিশাল জায়গা মনে করো অনেক বড় জায়গা নিয়ে এটা অবস্থিত এখান পর্যন্ত। হ্যাঁ, অনেক বড় জায়গা। এবং বলছে কি সমভূমি, তার মানে দেখো এই যে সমভূমি হইতে গেলে কি হবে, আবার উপরের জায়গাটা একদম সমান হইতে হবে। উপরের জায়গাটা, এই যে উপরের জায়গাটা কি হতে হবে, একদম সমান হইতে হবে। তাহলে দেখো আমাদের কথা কাজে মিলছে কিনা। বলছে সমুদ্র সমতল, এই যে সমুদ্র সমতলে ছিলাম, এটা হচ্ছে আমাদের সমুদ্র সমতল। তারপর বলছে আবার অতি উঁচা, তার মানে অতি উঁচা আমি বানাইলাম একটা, অতি উঁচা একটা জিনিস বানাইলাম। তারপর বলছে কি অতি উচ্চ বিস্তীর্ণ, মানে বিস্তীর্ণ মানে বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত। হ্যাঁ, বিশাল অঞ্চল জুড়ে একটা জিনিস নিলাম। তারপর বলছে আবার সমভূমি, তার মানে উপরের জায়গাটা আবার সমভূমি হতে হবে। তাইলে এই যে উপরের যে সমভূমি অংশটা, এই সমভূমি অংশটার নাম কি, এটা কি জিজ্ঞেস করছে। এটা কি হবে, পর্বত হবে, মালভূমি হবে, সমভূমি হবে, নাকি লেকুলিত পর্বত হবে? লেকুলিত পর্বত তো অবশ্যই হবে না, তোমরা জানোই। আর পর্বত তো হবেই না, পর্বত হইতে গেলে যে 1000 মিটার উঁচা হইতে হবে, এরকম পর্বতের এই যে শৃঙ্গ বা মাথা থাকতে হবে, এটা তো কোনো মাথা নাই। তারপরে হচ্ছে আমাদের সমভূমি হবে কিনা, সমভূমি হবে না। কারণ সমভূমি কেন হবে না, কারণ সমভূমি হইতে গেলে আমাদের এই যে সমুদ্র সমতল লাগবে। হ্যাঁ, সমুদ্র সমতল যেটা, এটাই হচ্ছে আমাদের সমভূমি। তুমি যে এখানে দাঁড়ায় আছো এটাই হচ্ছে সমভূমি। তার মানে আমাদের আনসার কি হবে, আনসার হবে 18 বি মালভূমি। তাহলে আমাদের আনসার হবে 18 বি মালভূমি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখনো যদি না বুঝো তাহলে লেখো নো, আর যদি বুঝো তাহলে লেখো ইয়েস। ওকে, কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্ম বিশিষ্ট, এটা আশা করি সবাই পারবা। যারা ক্লাসে মনোযোগী ছিলা এটা অবশ্যই দ্রুত উত্তর করে ফেলো। এটা কিন্তু আমি অলরেডি তোমাদের ক্লাসে বলেও ফেলেছি যে কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্ম বিশিষ্ট। ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, লেকুলিত পর্বত, আগ্নেয় পর্বত। কি হবে ভাই 19-এর কি হবে আনসার দ্রুত। ক্লাস টাইম কি চেঞ্জ হয়েছে কিনা? না, ক্লাস টাইম চেঞ্জ হয় নাই, আমাদের আজকে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেছে, ক্লাস টাইম চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ওকে। কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্ম বিশিষ্ট, যারা হচ্ছে ক্লাসের শুরুতে মনোযোগী ছিল তারা কিন্তু অবশ্যই পারবা। 19-এর শেফালি পাল বলছে ক, শাহরিয়ার বলছে ক, সাইদুল ডি, পূর্ণিমা পাল বলছে ক, সোহানুর রহমান বলছে এক, আব্দুল আলিম রাজ ইয়েস, ওকে ও বুঝতে পারছে। সাইদুল খন্দকার এ, আরিশা কনা এ, আব্দুল আলিম রাজ বলছে ক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ক উত্তর দিয়েছো বা যারা শুদ্ধ উত্তর করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনসার হচ্ছে কি ভঙ্গিল বা বাজ পর্বত, কারণ ভঙ্গিল বা বাজ পর্বতে আমি বলছিলাম কি ওইখানে জীবাশ্ম আছে। ঠিক আছে, জীবাশ্ম মানে কি যে তোমার মনে করো বিভিন্ন প্রাণীর, হ্যাঁ, যে মৃতদেহ পচে এখান থেকে হচ্ছে আমাদের জীবাশ্ম তৈরি হয়। তাহলে আনসার কি ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে আমাদের একটা অপশনে ছিল যে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কোনটি, ওইখানে ছিল যে জীবাশ্ম নেই। হ্যাঁ, জীবাশ্ম নেই, তখন বলছিলাম যে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম আছে। তাহলে কোন পর্বতে জীবাশ্ম আছে, আমাদের এই যে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম আছে। পরবর্তীতে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? এটা একটু ট্রিকি প্রশ্ন, বাট আমি কিন্তু তোমাদের উত্তর কিন্তু বলে দিছি। একটু ট্রিকি বাট উত্তর কিন্তু তোমাদের বলে দিছি যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? ফুজিয়ামা, আন্দিজ, হেনরি, ভিসুভিয়াস। কি হবে একটু দ্রুত দেখি কে উত্তর করতে পারে, 20-এর কে আগে উত্তর করতে পারে। একটু ট্রিকি প্রশ্ন, বাট তোমরা যদি একটু চিন্তা করো, একটু মাথা যদি খাটাও তাহলে কিন্তু আনসার করতে পারবা। আমি কিন্তু উত্তর বলে দিছি। আচ্ছা, শেফালি পাল বলছে 20-এর খ, সানিদ শরীফ বলছে 20-এর 4, পূর্ণিমা রানী বলছে বি, সাথী আক্তার জানা বলছে 20-এর 4, আচ্ছা শাহরিয়ার বলছে 20-এর খ বি, নাইম হোসেন বি, আচ্ছা আন্দিজ, মেজবাউল হক, মোহাম্মদ হাসিব 20-এর 2, আরিশা কনা 20-এর খ, ওকে থ্যাংক ইউ, 20-এর বি সুমাইয়া। ওকে,
তাহলে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল আছে কোন পর্বতের? গঠনগত মিল আছে এই যে আন্দিজ পর্বতের, তাই না? আমি কিন্তু তোমাদের বলছিলাম যে যখন হিমালয় পর্বতের উত্থান হয়েছে তখন কি হয়েছে, যা ভাই বাংলাদেশের এই যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে, হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে, পার্বত্য চট্টগ্রামের পাহাড় এবং সিলেটের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলা উত্থান হয়েছে বাংলাদেশে কখন? যখন হিমালয় পর্বত বাংলাদেশে উত্থান হয়েছে। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করছে বাংলাদেশের পর্বতের সাথে, তাহলে বাংলাদেশের যে পর্বতগুলো আছে এই পর্বতগুলো কোথায় আছে? বাংলাদেশের পর্বতগুলো আছে বিশেষ করে কোথায়? বান্দরবন, রাঙ্গামাটিতে। এদিকে হচ্ছে বড় বড় পর্বত আছে। তো এই যে বান্দরবন, রাঙ্গামাটি কিন্তু পার্বত্য চট্টগ্রামের একটা অংশ। তাহলে এই যে বান্দরবনের যে পর্বতগুলা, এই পর্বতগুলা কার সাথে মিল আছে? এই যে আন্দিজ বা হিমালয় বা রকি বা আলস পর্বতের সাথে। ঠিক আছে, কারণ এই যে আন্দিজ পর্বত হচ্ছে কিসের সাথে রিলেটেড? আন্দিজ পর্বত হচ্ছে আমাদের বঙ্গিল বা ভাজ পর্বের সাথে রিলেটেড। ওকে, 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। তোমরা একটু দ্রুত উত্তর করো দেখি। এই রেকর্ডেড ক্লাস কে বলে রে? রেকর্ডেড ক্লাস মনে হচ্ছে তোমার? সবার নাম ধরে ধরে কমেন্ট করতেছে, এরপরে তোমার রেকর্ড ক্লাস মনে হয়? এই তিথি, ওকে, হ্যাঁ ভাইয়া আপনার নাম কি? আমার নাম, আচ্ছা আমার নাম দেওয়া আছে। দেখ কোথায় দেওয়া আছে? এই যে তোমার মনে করো ক্লাসের স্লাইডের শুরুতেই দেওয়া আছে, একটু দেখে নিও। ওকে, তোমরা একটু কমেন্ট করো। আমি একটু বাংলাদেশের ম্যাপ আঁকি। হ্যাঁ, আমি তো ভালো ম্যাপ আঁকতে পারি না, যদিও ভালো ম্যাপ আঁকতে পারি না, তাও তোমাদের একটু বোঝানোর জন্য জাস্ট আঁকবো আর কি। তোমরা আবার কেউ এত হাসাহাসি করো না যে এটা কি আঁকলো, এটা তো বাংলাদেশের ম্যাপ হইলো, এটা তো কিছুই হইলো না। ঠিক আছে, আমি কিন্তু বাংলাদেশের ম্যাপ তো ভালো আঁকতে পারি না, আগেই বলে নিচ্ছি, আগে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা হচ্ছে অনেকে উত্তর করতেছো। অপুর বড়াই বলছে 4, শাহরিয়ার বলছে 4, মেজবল বলছে 4, ইব্রাহিম বলছে 2, নাইম হোসেন 4, রকিব হোসেন 4। আচ্ছা, তাহলে আনসারটা আসলে কি দেখি। বলছে যে বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? তোমরা জানো যে এটা একটু বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, তোমরা জানো যে বাংলাদেশের এই যে সুন্দরবনের যে অংশটা, হ্যাঁ, এই যে দিকে যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা যে আছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই যে অঞ্চলগুলো আছে, জেলাগুলো আছে, এইগুলো হচ্ছে কি আমাদের বদ্বীপ। এই অঞ্চলগুলো আমাদের বদ্বীপ অঞ্চল আমরা বলে থাকি। এবং আমরা আর একটা জিনিস জানি যে বদ্বীপ হইতে গেলে 3 দিকে স্থল থাকতে হবে। তোমরা জানো যে এইদিকে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ আছে, তারপরে এইদিকে তো বাংলাদেশ আছেই, এদিকে হচ্ছে আমাদের আবার পদ্মা নদী আছে, আবার এদিকে আমাদের বাংলাদেশ আছে। তাহলে এই যে সুন্দরবনের যে অঞ্চলটা, এই সুন্দরবনের অঞ্চলটার দেখো 3 দিকে 1 2 3 দিকে কিন্তু আছে স্থল, একদিকে কি আছে? জল। তাহলে এটা বদ্বীপ হতে পারে। ঠিক আছে, বদ্বীপ এটা। তাহলে এই সুন্দরবন অঞ্চলটা যে বদ্বীপ হইলো, এটা বাংলাদেশের কোন দিকে আছে? তোমরা দেখতেছো যে মানচিত্রে দেখতেছো যে এটা হচ্ছে কোন দিকে? বাংলাদেশের একটু নিচের দিকে। তাহলে আমরা জানি মানচিত্রের নিচের দিকে কি হয়? নিচের দিকে হয় দক্ষিণ। ঠিক আছে, নিচের দিকে হয় দক্ষিণ। আর আমি যদি বাম দিকে যাই, মানচিত্রের যদি বাম দিকে আসি, এইদিকে যদি আসি, তাহলে সেটা হবে কি? পশ্চিম। আবার যদি ডান দিকে যাই, তাহলে সেটা হবে কি? সেটা হয়ে যাবে পূর্ব। তাহলে নিচের দিকে দক্ষিণ, বাম দিকে পশ্চিম, আর ডান দিকে পূর্ব। তাহলে এই সুন্দরবনের অংশটা বাংলাদেশের কোন দিকে আছে? দেখো, এই যে নিচের দিকে আছে, তার মানে দক্ষিণ দিকে আছে। এবং বাম দিকে আছে নাকি ডানে আছে? অবশ্যই বাম দিকে আছে, এই যে হাতের বাম দিকে আছে, তার মানে সেটা কি হবে? দক্ষিণ পশ্চিম। আশা করি এটা আর তোমার মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, আমার নাম বলছো, আচ্ছা ঠিক আছে অপূর্ব রায়, থ্যাংক ইউ। তারপর বলছে আপনাকে তো বাংলাদেশ খুঁজছে 1904। ঠিক আছে, আমাদের বিশ্বাস আপনি ভালো রাখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ? তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদ্বীপ। আশা করি এটা আর তোমার মুখস্থ করা লাগবে না। তুমি যদি এই যে চিত্রটা দেখছো না, এই চিত্রটা দেখার পরে আশা করি তোমার মনে থাকবে। জাস্ট পূর্ব পশ্চিমটা মাথায় রাখবা, তাহলেই হবে। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার না। যদি তুমি জাস্ট একটু ম্যাপটা দেখো তাহলেই কিন্তু হয়ে যায়। আমাদের ভূগোলের সত্যি কথা বলতে এমন এমন জিনিস আছে, তুমি যদি জাস্ট একটু ম্যাপটা দেখো, বাংলাদেশের ম্যাপটা যদি তোমার কাছে রাখো এবং পৃথিবীর ম্যাপটা যদি একটু তুমি ভালো করে দেখো, তাহলেই তুমি অনেকগুলা জিনিস উত্তর করতে পারবা এবং অনেকগুলা জিনিস তুমি বুঝতে পারবা। বাট তুমি যদি একদমই ম্যাপ না দেখো, তাহলে কিন্তু তুমি এটা বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, তোমার যদি ম্যাপ বুঝতে কষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের জানাতে পারো বা আমাকেও জানাতে পারো, তাহলে আমি হচ্ছে তোমাকে ম্যাপটা ভালো করে একদিন
বুঝাই দিব, ঠিক আছে? তাহলে আর তোমার সমস্যা হবে না। এবং তোমার অ্যাডমিশনও কিন্তু তুমি যখন আবার ভূগোল পড়বা, আবার যখন মহাদেশগুলো পড়বা, দেশগুলো পড়বা, তখন কিন্তু তোমার এই যে ম্যাপটা কিন্তু আবার লাগবে। হ্যাঁ, তুমি যেখানেই যাও, তুমি যদি ম্যাপ না বুঝো এটা কোনো সমস্যা না, বাট তুমি কারো কাছ থেকে বুঝতে পারতা ব্যাপারটা, তুমি বুঝো নাই, খামখেয়ালি করছো, আলসেমি করছো, তারপর তুমি বুঝো নাই, এইটা হচ্ছে তোমার ব্যর্থতা। তুমি জানো যে আমি এক জায়গায় গেলে সলভ পাবো, বাট তুমি যাও নাই কেন? কারণ তুমি হচ্ছে অলস। হ্যাঁ, তোমার ভাল লাগে না, এক গেমই লাগতেছে, এই জন্য তোমার হচ্ছে সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার দোষ, ঠিক আছে? অবশ্যই ম্যাপটা বুঝতে হবে। ভাই একদিন ম্যাপ বুঝাই দেন হাসিব। ওকে ভাইয়া, ইনশাল্লাহ বুঝাই দিব, সমস্যা নাই, ঠিক আছে? এমন অনেক জিনিসগুলো তুমি পাবা, জাস্ট খালি ম্যাপ দেখলেই তুমি উত্তর করতে পারবা, অনেক কিছু মুখস্থ করা লাগে না। ওকে, ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? 3 কিলোমিটার, 40 কিলোমিটার, 17 কিলোমিটার, 50 কিলোমিটার। হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই দিব ভাই, ম্যাপ বুঝাই দিব সিনু। ওকে, আমার কাছে একটা ম্যাপ আছে, ওটাতে বাংলাদেশের ম্যাপ নাই, অবশ্যই বাংলাদেশের ম্যাপ সহ একটা ম্যাপ নিবা। স্যার ম্যাপ বা চিত্র বুঝি না, অবশ্যই বুঝাই দিব, কোনো প্যারা নাই। হ্যাঁ, ম্যাপটা বুঝাই দিব। আপনারা কেমনে বলবো ভাই, ম্যাপ তো কম বুঝি। আমারে কেমনে বলবো? আমাকে তুমি বলতে পারো, ফেসবুকে বলতে পারো আমাকে, বা আমাদের গ্রুপেও বলতে পারো। ওকে, ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? 3 কিলোমিটার, 40 কিলোমিটার, 17, 50। কি হবে আনসার? 17 কিলোমিটার। অবশ্যই বলে ফেলছো, আনসার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ। সিনো বলছে 17, হাসিব 17, আরিশা কোনো 17, অপূর্ব রয় 22-এর ক, মোহাম্মদ আসিফ 3। আচ্ছা, তাহলে আনসার কি? ভূত্বকের গড় গভীরতা কত? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে আমাদের 17 কিলোমিটার। যারা উত্তর করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করছো তাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? গারু পাহাড়, চিম্বুক পাহাড়, চন্দ্রনাথ পাহাড়, তাজিংডং। দেখি কে উত্তর করতে পারে। 23 নাম্বার কে উত্তর করতে পারে দেখি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? ভাইয়া পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, যাও, আমি গ্রুপে দিয়ে দিব, যাও, পিডিএফ আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? কোনো প্যারা নাই। তোমরা জাস্ট একটু খালি ক্লাসগুলোতে একটু ভালো করে রেসপন্স করবা, কারণ আমরা হচ্ছে এগুলো ফ্রি ক্লাস নেই, তো দেখো আমাদেরই কিন্তু অনেক কষ্ট হয়, তাই না? তোমাদের জন্য ক্লাসগুলো নেই, তোমাদের ভালোর জন্যই কিন্তু নেই ক্লাসগুলো, ঠিক আছে? এখানে আমাদের কিন্তু কোনো উপকার নাই আসলে। জাস্ট তোমরা যদি একটু ক্লাসে থাকো, অ্যাটেন্ড করো, এবং তোমাদের ফ্রেন্ডদের যদি একটু মেনশন করে দাও, এইটাই জাস্ট, আর কিছু না। পরেও কেন মনে থাকে না? এই তো বারবার পড়বা। আচ্ছা, আমি তোমাদের একটা ইজি জিনিস, একটা এক্সাম্পল দেই, ইজি এক্সাম্পল দেই। তুমি যখন একদম বাচ্চা ছিলা, 3-4 বছর যখন তোমার বয়স ছিল, তুমি যখন একটু একটু হাঁটতে পারতা, হ্যাঁ, তখন যখন তোমাকে এই যে স্বরবর্ণগুলা বা স্বরে অস্বরে যখন পড়াইতো, হ্যাঁ, আচ্ছা দেখো, তুমি এই স্বরে অস্বরগুলা তুমি কি জীবনেও একবার শুনে বা একবার পরে এইগুলা তুমি বলতে পারতা? এখন যেমন বলতে পারো? অবশ্যই পারতা না। এগুলো তাহলে তুমি কিভাবে পারো? কারণ এগুলো তুমি বারবার 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 পড়ছো। তুমি তোমার লাইফে প্রত্যেকটা দিনই প্রায় এগুলোর সম্মুখীন হয়, তোমরা পড়তে যাও তখন আবার এগুলো তোমাদের চোখে ভাসে, তাই না? তার মানে আমি বোঝাতে চাচ্ছি, তোমরা যখন একটা জিনিস প্রতিদিন দেখবা বা প্রতিদিন পড়ার চেষ্টা করবা, তাহলে তুমি কিন্তু এটা পারবা। বাট তুমি মনে করো এই যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা, আয়তন, এটা যখন তুমি প্রথম পড়ছো, একদম যখন প্রথম ক্লাসে যখন তোমাকে টিচার পড়াইছে, তখন তোমার নিশ্চয়ই মাথার উপর দিয়ে গেছে যে ভাই এগুলা কি বলতেছে। বাট আস্তে আস্তে কিন্তু এটা তুমি ইউজ টু হয়ে গেছো। সেম ভাবে তুমি যখন একটা জিনিস একবার পড়বা বা 2বার পড়বা, এটা তোমার মাথায় থাকবে না, স্বাভাবিক। বাট তুমি যখন এটা প্রতিদিন কন্টিনিউ করবা, তখন দেখবা যে তুমি চাইলেও, তুমি ইচ্ছা করলেও এটা ভুলতে পারবা না। যেমন তুমি চাইলেও কি এই যে সরে সরাইয়া তুমি চাইলেও কি ভুলতে পারবা? জীবনেও ভুলতে পারবা না। এইভাবে তুমি যখন প্র্যাকটিস করবা, তখন অবশ্যই তুমি এগুলো মনে রাখতে পারবা, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, তাহলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা? অবশ্যই আশা করি তোমরা সবাই উত্তর করে ফেলছো। সেটার নাম কি? তাজিংডং। এটার একটা নাম হচ্ছে কি? এটার একটা নাম হচ্ছে বিজয়, তাই না? এটার একটা নাম হচ্ছে বিজয়। তাহলে তাজিংডং বা বিজয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। আচ্ছা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? বলো, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? সঞ্চয়জাত, চ্যুতিস্তূপ, ভঙ্গি, লেকুলিত। স্যার কেমন আছেন এতক্ষণে? সুস্মিতা দাস, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, 24-এ কি হবে ভাইয়া? বিজয় পর্বত না? হ্যাঁ,
এটার পুরনো নাম ছিল তাজিংডং। এই যে পাহাড়টা, এই পাহাড়ের আগের নাম ছিল তাজিংডং, আর বর্তমান নাম এটার নাম হচ্ছে বিজয়। ঠিক আছে, হ্যাঁ তাজিংডং বা বিজয়। 24 কি হবে ভাই, একটু দ্রুত বলো। শাহরিয়ার বলছে 24-এর 4, সাথে বলছে 24-এর 4, সোহানের বলছে ক, শরীফ কি 23-এর আনসার দিছো না 24 আনসার দিছো ভাই? খাতুন জানাত বলছে 24-এর বি, আতিকুর রহমান বলছে খ, ফাহমিদা ফারিয়া বলছে 24-এর বি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সবই উত্তর পেয়ে গেছি 24-এর, শুধু বাকি আছে কি, বাকি আছে এই যে ভঙ্গিল। তার মানে তোমরা নিশ্চিত যে ভঙ্গিল হবে না, সবাই নিশ্চিত যে ভঙ্গিল হবে না। এছাড়া আমি ক খ ঘ 4টারই আনসার পাইছি। তাহলে আনসার কি, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, চ্যুতিস্তূপ। ঠিক আছে, সঠিক উত্তর কি, বি নাম্বার, চ্যুতিস্তূপ। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? এটা একটা চ্যুতিস্তূপ পর্বত। তারপর বলো স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমি কোনটি? মেঘনা অববাহিকা, যমুনার চরাঞ্চল, ফরিদপুর অঞ্চল, সুন্দরবন অঞ্চল। কি হবে ভাই, দ্রুত একটু বলে ফেলো। স্রোতজ সমভূমি কোনটি? মেঘনা অববাহিকা, যমুনার চরাঞ্চল, ফরিদপুর অঞ্চল, সুন্দরবন অঞ্চল। 25 কি হবে? 25 বলছে 4, সুন্দরবন অঞ্চল। নাইম হোসেন বলছে ডি, শাহরিয়ার বলছে 4, সুমাইয়া বলছে জানি না। কেন জানেন না এতদিন পরেও? ওই দিন পরে তো পরীক্ষা দিবেন। এমডি সোহনুর বলছে 4, সুবর্ণ বলছে 2, নাইম বলছে 4। তাহলে এই যে স্রোতজ সমভূমি জিনিসটা আসলে কি? স্রোতজ সমভূমি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার সমুদ্র বা মহাসাগরের কাছাকাছি থাকবে। সমুদ্র বা মহাসাগরের কাছাকাছি থাকবে। আমাকে 1 সেকেন্ড সময় দাও, মিটছে। আচ্ছা, তো স্রোতজ সমভূমি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সমুদ্র বা মহাসাগরের কাছাকাছি থাকবে। তাহলে সমুদ্র বা মহাসাগরের কাছাকাছি আছে কোনটা? যমুনার চরাঞ্চল আছে? নাই। মেঘনা অববাহিকা আছে? সেটাও নাই। ফরিদপুর অঞ্চল কি পুরোটা আছে? নাই। তাহলে সমুদ্র বা মহাসাগরের কাছাকাছি আছে এই যে আমাদের সুন্দরবন অঞ্চল, এবং যেখানে স্রোত থাকে, স্রোত থাকে। এই যে মেঘনা অববাহিকার মধ্যে সমুদ্রের স্রোত যায় না, যমুনার চরে সমুদ্রের স্রোত যায় না, ফরিদপুর অঞ্চলেও সমুদ্রের স্রোত পৌঁছায় না। তাহলে সমুদ্রের স্রোত পৌঁছাবে কোথায়? সুন্দরবন অঞ্চলে, যেহেতু এই সুন্দরবন হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের কাছাকাছি। ঠিক আছে, রং দুনো দেখাবো মানে কি ভাই? এসএসসি 26, ও আচ্ছা তুমি এসএসসি 26, তার মানে তুমি অ্যাডভান্স আছো। ঠিক আছে, থ্যাংক ইউ সোমায়া। 25-এর 4, হ্যাঁ ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের আনসার কি? আনসার হচ্ছে আমাদের 25-এর 4 নম্বর, সুন্দরবন অঞ্চল। ঠিক আছে, এই যে আমাদের আনসার সুন্দরবন অঞ্চল 24-এর 4। তো আরেকটা কথা আবার বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ব্যাচে ভর্তি হতে চাও, যারা অ্যাডভান্স ক্লাস করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। এবং এইচএসিও যারা আমাদের আরো অ্যাডভান্স বা আরো ভালো করে পড়তে চাও, তারা কিন্তু আমাদের এইচএসির যে ব্যাচ আছে এই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, এবং এটা যদি করো তুমি হচ্ছে অন্যদের তুলনায় অনেক আগায় থাকতে পারবা। কারণ আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দেই যে এইচএসি 22 ব্যাচের কথা আমি বলতেছি। হ্যাঁ, তোমাদের 2 ব্যাচ যারা বড় ছিল, বড় ভাইয়া আপুরা, তাদের কথা বলতেছি। এইচএসসি 22 কি হয়েছে জানো? এইচএসসি 22 ব্যাচে 2 লাখ প্লাস এ প্লাস পাইছে। ঠিক আছে, 2 লাখ প্লাস এ প্লাস পাইছে। একটু কথাটা মনোযোগ দিয়ে শুনো, এখনো ক্লাস শেষ হয় নাই, তো যাও না, এই কথাটার পরে আমি ক্লাসটা শেষ করে দেবো, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনো। 2 লাখ কি হয়েছে ভাই? এ প্লাস পাইছে। 2 লাখ মানুষ এ প্লাস পাইছে। তার মানে সায়েন্স কমার্স আর্টস এখানে সবাই ছিল। এর মধ্যে আমি ধরলাম এই 2 লাখের মধ্যে 40,000 কারা ছিল? আর্টসের স্টুডেন্ট ছিল। আর্টসের স্টুডেন্ট ছিল কত? ধরলাম আমি ছিল 40,000। 40,000, ঠিক আছে, 40,000 মনে করলাম আর্টস যারা হচ্ছে এ প্লাস পাইছে। বাট তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটের সিট আছে কত?
88টা, বি ইউনিটের সিট কয়টা? 1788। তাহলে একটু চিন্তা করে দেখো, তোমরা যারা এখানে 40,000 বা 30,000, ধরলাম আমি 30,000ই ধরলাম, যাও 40,000 বা 30,000 যারা এ প্লাস পাইছো, তারা সবাই কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবা? সবাই কিন্তু চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা না। তাহলে তোমাকে পড়তে গেলে কি করতে হবে? একটু অন্যদের তুলনায় আগাই থাকতে হবে, একটু অ্যাডভান্স থাকতে হবে, একটু ভালো করে পড়াশোনা করতে হবে। কেউ যদি 5 ঘন্টা পড়ে, তোমার সেই জায়গায় পড়তে হবে 7 ঘন্টা। কেউ যদি 7 ঘন্টা পড়ে, তোমার সেই জায়গায় পড়তে হবে 9 ঘন্টা। মানে একজনের থেকে তোমার আগাই থাকতেই হবে। কেন থাকতে হবে? কারণ সবাই কিন্তু চাইলেও পড়তে পারবা না। আমি যদি তোমাকে বলি যে কে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, সবাই কিন্তু হাত তুলবে, কেউ কিন্তু হাত নামে রাখবে না। সবাই হাত তুলবা, বলবা যে না ভাই আমি পড়তে চাই। বাট তোমাকে যখনই বলবো যে তাহলে তোমার যদি চান্স পাইতে হয়, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমার পড়তে হবে, তখনই দেখবা যে না ভাই পড়তে ভাল লাগে না, ঘুম আসতেছে, আইলসেমি লাগতেছে, ভাল লাগতেছে না। বাট এইটা করলে কিন্তু তোমার আলটিমেটলি হবে না, ঠিক আছে? তো তোমরা চাইলে আমাদের যে এই যে ডিইউ ব্যাচ, এই ব্যাচে ভর্তি হয়ে তুমি অন্যদের তুলনায় একটা আগায় থাকতে পারো, এবং এইচএসসি যে ব্যাচ আছে সেই ব্যাচেও ভর্তি হয়ে অন্যদের থেকে আগায় থাকতে পারো। এইচএসসি 26-এর মানবিকের কোনো কোর্স আছে কিনা, এই যে তুমি চাইলে এই যে এইচএসসির কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এইচএসসি 26-এর জন্য। হ্যাঁ, কম্পিটিশন করে দিতে হবে, খুবই খুবই বেশি কম্পিটিশন, ঠিক আছে? তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর এই স্লাইডটা হচ্ছে আমি গ্রুপে তোমাদের পোস্ট করে দিব, আপলোড করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আবার কবে ভূগোল ক্লাস হবে, আমাদের যে একটা রুটিন আছে, ঠিক আছে? তুমি একটু দেখবা যে গ্রুপে আমাদের এই সপ্তাহের রুটিন আছে, সেই রুটিনটা দেখবা। ভূগোল ক্লাস আবার হবে সম্ভবত 20 তারিখ, ঠিক আছে? আজকে তো 18 তারিখ, ইনশাল্লাহ আবার 20 তারিখে ভূগোল ক্লাসটা হবে 6:50-এর দিকে মনে হয় শিডিউল, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের স্লাইড হচ্ছে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ওকে, তোমাদের সাথে দেখা হবে আরেকদিন কোনো এক নতুন একটা ক্লাস নিয়ে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।